যে ভাঙা গড়া যে উত্থান পতনের ভেতর দিয়ে এই জনপদের মানুষ বেড়ে উঠেছে, গড়ে উঠেছে নতুন নতুন জনপদ, বিলীন হয়ে গেছে বহু মানুষের বসতি। তার ভেতর দিয়ে আমরা এ দেশ নির্মাণ করেছি, আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠিত করেছি। আজকের অনুষ্ঠানে আমরা আপনাদের কাছে পরিচিত করতে চাই ঢাকার বুড়িগঙ্গা নদী। এদেশের শত শত বছরের ইতিহাস, আমাদের রাজধানীর ইতিহাস, আমাদের উন্নয়ন সংগ্রাম আন্দোলন আত্মত্যাগের ইতিহাস জড়িয়ে আছে ঢাকা নগরীকে কেন্দ্র করে। সেই ঢাকা নগরী বুড়িগঙ্গার তীরে অবস্থিত। পৃথিবীর সকল সভ্যতাই গড়ে উঠেছে নদীর তীরে, পৃথিবীর সকল আধুনিক নগরী গড়ে উঠেছে নদীর তীরে। আমাদের ঢাকা নগরী গড়ে উঠেছে বুড়িগঙ্গা নদীর তীরে। এই দুতীরের জনপদ ক্রমান্বয়ে সমৃদ্ধ হয়ে উঠছে বুড়িগঙ্গা নদীর বাহিত পানি ও পলিতে। দীর্ঘ দীর্ঘ কাল ধরে এই নদী প্রবাহিত আছে। জনশ্রুতি আছে গঙ্গা নদীর একটি ধারা বহুকাল পূর্বে ধলেশ্বরী হয়ে বঙ্গোপসাগরে পড়ত। পরবর্তীকালে এই ধারার গতিপথ পরিবর্তিত হলে গঙ্গার সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কিন্তু প্রাচীনকালে গঙ্গা এই পথে প্রবাহিত হতে বলে এই নদীর নাম হয়েছে বুড়িগঙ্গা। কালাপিয়ার কাছে ধলেশ্বরী নদী থেকে বুড়িগঙ্গার উৎপত্তি। বর্তমানে এই নদীর উৎসমুখ ভরাট হয়ে গেছে। কামরাঙ্গীর চরের কাছে বুড়িগঙ্গার সঙ্গে মিলিত হয়েছে তুরাগ নদী। এই নদীর মূল স্রোতধারা মূলত তুরাগ নদী থেকে এসে থাকে। বুড়িগঙ্গা নদী ঢাকা শহরের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম দিক দিয়ে প্রবাহিত হয়েছে। বলা যায় বুড়িগঙ্গা নদীর দক্ষিণ ও পশ্চিম তীরে ঢাকা নগরীর সূচনা হয়েছে। এই নদীর দৈর্ঘ্য ও প্রস্থ আয়তন যতই ছোট হোক না কেন, এ নদীর গুরুত্ব আছে অপরিসীম। বুড়িগঙ্গা ধারণ করে আছে বাংলাদেশের হৃৎপিণ্ড অর্থাৎ রাজধানী ঢাকা মহানগরকে। এই নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছিল ঐতিহাসিক নগরী ঢাকা। মোগল সম্রাট জাহাঙ্গীরের নির্দেশে নিযুক্ত হওয়ার পর ইসলাম খান সুবেদার হিসেবে কাজ করতে থাকেন। ঢাকা 1610 সাল থেকেই সুবে বাংলা রাজধানী হিসেবে পরিণত হয়। আর সেই ঢাকায় আজকে বাংলাদেশের রাজধানী ঢাকা। সুবেদার ইসলাম খান মগ ও পর্তুগিজ জলদস্যুদের আক্রমণ থেকে নগরবাসীকে রক্ষার জন্য ঢাকা সুরক্ষিত করেছিলেন। এই নদীর মুখে তিনি দুর্গ নির্মাণ করেছিলেন। ঢাকার পুরাতন দুর্গ ডেমরা খালের উভয় পাশে বেগ মুরাদ দুর্গ, পাগলার দুর্গ, ফতুল্লার ধাপ দুর্গ এসবই ইসলাম খানের কীর্তি। সুবেদার ইসলাম খানের ঢাকা শহর বর্তমান সেন্ট্রাল জেল অঞ্চলের কিল্লাকে কেন্দ্র করে গড়ে উঠেছিল বাদশাহী বাজার, যা বর্তমান চক বাজার নামে খ্যাত। পীরখানা ছিল মোগলদের হাতিশালা, আর মাহতজুলিতে থাকত হাতির মাহুতরা। সম্রাট শাহজাহানের পুত্র শাহ সুজার সুবেদারিকালে 1639 থেকে 1659 এই 20 বছর ঢাকা রাজধানীর গৌরব হারালেও সুজার আদেশে তার প্রধান স্থপতি মীর আবুল কাসেম এম হোসাইন এল তাবাতাবাই ইসলামানি 1664 সালে বড় কাটরা প্রাসাদটি নির্মাণ করেন। শাহ সুজা ঢাকা এলে প্রাসাদটির উত্তর দেউলির উপরে অবস্থান করতেন। তবে জানা যায় বড় কাটরার প্রাসাদের নির্মাণ কাজ সুজা পছন্দ করেননি, তাই তিনি এটির একটি অংশ মুসাফিরদের জন্য ছেড়ে দিয়েছিলেন। এই প্রাসাদের 22টি কামরা ও দোকানের জন্য ভাড়া দেওয়া হয়েছিল। বড় কাটরার প্রাসাদটি এখনো শাহ সুজার সাফল্য ও ব্যর্থতার স্মৃতি বহন করে আছে। 1671 সালে সুবেদার শায়েস্তা খানের আমলে বড় কাটরার অনুসরণে ছোট কাটরা নির্মাণ করা হয়। মীর জুমলার বড় কাটরা প্রাসাদের সামনে এবং ছোট কাটরার মোগলাই চূড়ে যেটি বিরাট কামান স্থাপন করেছিলেন, ওই কামানের একটির নাম বিবি মরিয়ম। 1830 সালে ঢাকার কালেক্টর মরিয়ম বিবির কামানটি সোয়ারিঘাট থেকে স্থানান্তর করে চক বাজারে স্থাপন করেন। আওরঙ্গজেবের তৃতীয় পুত্র আজম খানের সুবাদারির সময় আওরঙ্গাবাদ প্রাসাদ বা লালবাগ কিল্লার নির্মাণ কাজ শুরু হয়েছিল, সেও বুড়িগঙ্গার তীরে। তিনি দিল্লিতে ফিরে গেলে সুবেদার শায়েস্তা খান লালবাগ কিল্লার পুনর্নির্মাণ আরম্ভ করেন, কিন্তু তিনিও সেটি শেষ করতে পারেননি। কথিত আছে শায়েস্তা খানের কন্যা ইরান দুঃখ বা পরিবিবির মৃত্যু হলে লালবাগ কিল্লার নির্মাণ কাজ বন্ধ হয়ে যায়। লালবাগ কিল্লার প্রাঙ্গণে পরিবিবির স্মৃতিসৌধ নির্মিত হয়। পরিবিবির কবরের পাশে শায়েস্তা খানের অপর কন্যা শামসাদ বেগমের স্মৃতিসৌধ রয়েছে।
1626 খ্রিস্টাব্দে নিযুক্ত বাংলার সুবেদার মুকররম খান চিশতি বুড়িগঙ্গা নদীতে ভালোবেসে ফেলেছিলেন। তার আমলে বুড়িগঙ্গা নদীর তীরে এবং ভাসমান নৌযানে নিয়মিত আলোকসজ্জার ব্যবস্থা ছিল, ফলে তার সময় নদী তীরে এক অপরূপ দৃশ্য ধারণ করত। কিন্তু নদী হয়েছিল সুবেদার মুকররম খান চিশতির জীবনের কাল। শায়েস্তা খানের আমলে নির্মিত হয়েছিল ঢাকার বিখ্যাত 7 গম্বুজ মসজিদ। মসজিদটি দূর থেকে দেখলে মনে হয় 7 গম্বুজ, কিন্তু এটি আসলে 3 গম্বুজ বিশিষ্ট। তবে 4 কোণা 4টি গম্বুজওয়ালা অষ্টকোণী কক্ষ আছে বলে এটি 7 গম্বুজ বলে মনে হয়। 1642 সালে সুজার রাজকীয় নৌবহরের প্রধান মীর মুরাদ হোসনি দালান নির্মাণ করেন। 1843 সালে ঢাকার সর্বশেষ নায়েব আজিম গাজীউদ্দিন হায়দারের মৃত্যুর মধ্য দিয়ে মোগল সুপ্রিয় নবাবের পরিসমাপ্তি ঘটে। তখন থেকেই ঢাকার শিক্ষা, সংস্কৃতি ও নগর উন্নয়নের দায়িত্ব বর্তায় খাজা পরিবারের উপর। খাজা পরিবার অষ্টাদশ শতাব্দীর 3য়-4র্থ দশকে দিল্লির মোগল বাদশাহ মোহাম্মদ শাহের আমলে কাশ্মীর থেকে সরাসরি ঢাকায় আগমন করেন। 1838 সালে খাজা আলিমুল্লাহ বুড়িগঙ্গার তীরে একটি মনোরম প্রাসাদ নির্মাণ করেন। খাজা আলিমুল্লাহর মৃত্যুর পর তার পুত্র নওয়াব আব্দুল গনি 1872 সালে এই প্রাসাদ পুনর্নির্মাণ করেন। তার পুত্র খাজা আহসানুল্লাহর নামানুসারে বুড়িগঙ্গার তীরের এই সুরম্য প্রাসাদের নামকরণ করা হয় আহসান মন্দির। 1888 সালে ঘূর্ণিঝড়ের মন্দিরটির বহুতর ক্ষতি সাধিত হলে মূল আকৃতির বহু পরিবর্তন করে এটি আবার পুনর্নির্মাণ করা হয়। সম্প্রতি বাংলাদেশ সরকার আহসান মন্দিরকে জাদুঘরের মর্যাদা দিয়েছে। বুড়িগঙ্গা কেবল ইতিহাসের নদী নয়, এ নদী এখনো নাব্য। এ নদীতে জোয়ার ভাটাও ফেলে। এই নদী থেকে প্রতিদিন শতাধিক নৌযান ছেড়ে যায় দেশের বিভিন্ন অঞ্চলের দিকে। এই নদী এখনো দেশের দক্ষিণ অঞ্চলের বহু স্থানের সঙ্গে যোগাযোগের একমাত্র মাধ্যম। বুড়িগঙ্গা নদীকে কেন্দ্র করে আন্তর্জাতিক সম্পর্ক স্থাপনের নিদর্শন স্বরূপ বাংলাদেশ সেতু স্থাপিত হয়েছে। বুড়িগঙ্গা নদীর এই পানি বিভিন্ন কাজে ব্যবহৃত হয়, কিন্তু তা সত্ত্বেও এই পানিতে রয়েছে অবিরাম পলিউশন বা পরিবেশ দূষণ, পানি দূষণ। এই পানি কিভাবে দূষিত হচ্ছে এবং তার পরিশোধনের উপায় কি, এর মাধ্যমে আমাদের কি ধরনের ক্ষতি হতে পারে সে সম্পর্কে এবার একটা আলোচনা। আমরা এখন কথা বলছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মনিরুজ্জামান খন্দকার। ডক্টর খন্দকার আমাদেরকে বুড়িগঙ্গার দূষণ সম্পর্কে কিছু বলবেন।